বিএনপি থেকে পদত্যাগ করলেন ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী। বললেন, জিয়ার আদর্শ থেকে সরে গেছে দলটি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপির যে প্রতিষ্ঠাতা, চিন্তাধারা, যে মূল্যবোধের ভিত্তিতে একটা গঠনমূলক রাজনীতির কথা ভেবেছিলেন, অনেকের মনে প্রশ্ন, এবং আমার মনেও সেই প্রশ্ন, বিএনপি সেখানে কতটুকু রয়েছে। দলের জন্য অপূরণীয় ক্ষতি মন্তব্য বিএনপির। সত্যিকারে যদি তিনি অংশগ্রহণ করেন তাহলে দলের অনেক ক্ষতি হবে আমি মনে করি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা একে একে বেরিয়ে আসবেন, আশা আওয়ামী লীগের। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা প্রত্যেকেই এই দল থেকে, এই সন্ত্রাসী নেতৃত্ব থেকে তারা বেরিয়ে আসবেন। বেগম খালেদা এবং তারেক রহমানকে বাদ দিয়ে নতুন করে ঢেলে সাজাবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তাভেলা হত্যাকাণ্ডের সন্দেহভাজন বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুম লন্ডনে। তদন্ত শেষে হত্যার মদতদাতার তথ্য প্রকাশ করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হোসেনি দালানে হামলায় আহত আরও একজনের মৃত্যু। হামলার আশঙ্কা থাকার পরও সম্পূর্ণ অরক্ষিত ছিল ভবনের একটি অংশ। অভিযোগ স্বীকার দায়িত্বরত পুলিশের। ঘরোয়া হোটেলের কিশোর কর্মচারীকে মালিক নিজেই গুলি করে হত্যা করেছে, প্রত্যক্ষদর্শীর জবানবন্দি। সিসিটিভির ফুটেজ দেখে সম্পৃক্ততা নিশ্চিত করল পুলিশ। এবং গোপালগঞ্জে সিরিজ বোমা হামলা মামলায় ৫ জনকে ১০ বছর করে কারাদণ্ড। মুফতি হান্নানের ভাইসহ ৪ জন খালাস। ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী। গতরাতে পদত্যাগের চিঠি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের মাধ্যমে চেয়ারপারসনের কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসেছে বিএনপি। রাজনৈতিক দলগুলো মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না বলেও এ সময় অভিযোগ করেন তিনি। সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি যখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে দলীয় সব পদ থেকে পদত্যাগ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে বনানীর নিজ বাসায় সাংবাদিকদের তিনি জানান, এ সংক্রান্ত একটি চিঠি বুধবার রাতেই ভারপ্রাপ্ত মহাসচিবের মাধ্যমে দলীয় প্রধানের কাছে পাঠানো হয়েছে। ব্যক্তিগত কারণেই এই পদত্যাগ বলেও জানান তিনি। চিকিৎসাধীন আছি ডাক্তারের কাছে। আমার বা চোখে প্রায় পুরোটাই বন্ধ হয়ে যাচ্ছে, এখানে আমার অস্ত্রোপচার করতে হবে। এর মধ্যে আমি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের মারফতে আমি এটা হস্তান্তর করেছি, মহাসচিবের কাছে হস্তান্তর করেছি গতকাল সন্ধ্যায়। উনি প্রাপ্তি স্বীকার করেছেন চিঠিটা। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মূল্যবোধের অবক্ষয় হয়েছে। বিএনপিও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপির যে প্রতিষ্ঠাতা, চিন্তাধারা, যে মূল্যবোধের ভিত্তিতে একটা গঠনমূলক রাজনীতির কথা ভেবেছিলেন, অনেকের মনে প্রশ্ন, এবং আমার মনেও সেই প্রশ্ন, বিএনপি সেখানে কতটুকু রয়েছে। বিদেশি হত্যায় রাজনীতিবিদদের জড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে এই মুক্তিযোদ্ধা বলেন, যারাই জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করা হোক। অভিযোগ তো অভিযোগই, যে কোনো ব্যক্তি একটা অভিযোগ করতে পারে। আমার বিরুদ্ধে অভিযোগ আছে অনেক, অভিযোগের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটা তদন্তের মাধ্যমে এটা প্রমাণিত হোক। শমশের মোবিন চৌধুরী বীর বিক্রম খেতাব পাওয়া একজন মুক্তিযোদ্ধা। তিনি 2005 থেকে 7 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। 2008 সালে বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে পরের বছর দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান। আমাদের মহান মুক্তিযুদ্ধের আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শমশের মোবিন চৌধুরীর পদত্যাগ বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশে ফিরলেই এই বিষয়ে সিদ্ধান্ত হবে। শমশের মোবিন চৌধুরী অপশন নিতে চান রাজনীতি থেকে, তো দলীয় চেয়ারপারসন আসলে হয়তো এভাবে সিদ্ধান্ত নেবে। প্রবীণ নেতা হিসাবে বিএনপির জন্য উনি অনেক শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন। আমরা মনে করি তার এই কন্ট্রিবিউশন দল সবসময় স্মরণ করবে, এবং তারা সত্যিকারে যদি তিনি অংশগ্রহণ করেন তাহলে দলের
অনেক ক্ষতি হবে আমি মনে করি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা একে একে বিএনপি থেকে বেরিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর ধানমন্ডি 3A দলীয় সভানেত্রীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপিকে ঢেলে সাজানোর পরামর্শও দেন মাহবুবুল আলম হানিফ। সাম্প্রতিককালে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি অনাস্থা ব্যক্ত করে বেগম খালেদার উপদেষ্টা শমশের মোবিন চৌধুরী উনি দল থেকে পদত্যাগ করেছেন। আমার বিশ্বাস বিএনপির মধ্যে এখনো যারা বিবেকবান মানুষ আছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা প্রত্যেকেই এই দল থেকে বা এই সন্ত্রাসী নেতৃত্ব থেকে তারা বেরিয়ে আসবেন এবং বিএনপি বেগম খালেদা এবং তারেক রহমানকে বাদ দিয়ে নতুন করে ঢেলে সাজাবেন। তাহলে যদি তারা মানুষের আস্থা অর্জন করতে পারেন। ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন বিএনপি নেতা সাবেক কমিশনার এম এ কাইয়ুম বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। গতকাল পূর্ব লন্ডনের একটি বিয়ের অনুষ্ঠানে তাকে দেখা যায়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে এম এ কাইয়ুম বলেন, গত 11 দিন ধরে লন্ডনে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও লন্ডনে অবস্থানের বিষয়টি তিনি গোপন রাখার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলেও সাংবাদিকদের কাছে দাবি করেন তিনি। আগামীতে অন্য কোনো দেশে তার আশ্রয় নেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান কাইয়ুম। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাভেলা সিজার হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন হিসেবে এই বিএনপি নেতার নাম গতকাল প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তদন্ত শেষেই 2 বিদেশি নাগরিক হত্যার মদতদাতা ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। দুপুরে সচিবালয়ে রাজধানীর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুলিশের কাজে ব্যবহারের জন্য 4টি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, তদন্তের পরই অভিযুক্তদের গ্রেফতার করা হবে। যতদূর এগিয়েছি এবং বাকিটুকু আমরা পরিষ্কার করব। সবগুলো হত্যাকাণ্ড পিছনে কে, মদতদাতা কে, কার ইঙ্গিতে হচ্ছে, সবগুলো আপনাদেরকে প্রকাশ করব। গোয়েন্দারা খুব শীঘ্রই আমাদেরকে সবকিছু উন্মোচন করতে পারবে বলে আমি মনে করি। তদন্ত করেই আমরা সবকিছু প্রকাশ করব। এটা তদন্তাধীন রয়েছে। যারা যারা এখানে জড়িত আমরা সবাই জানাবো। দেখছেন সন্ধ্যার সময়। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো টুনটুনি, বেঁচে থাকো টুনটুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। আশুরার আগের দিন মধ্যরাতে পুরনো ঢাকার হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় চিকিৎসাধীন আরেকজন মারা গেছেন। সকাল 9:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জামাল উদ্দিন নামের ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 2-এ। নিহত দুজনই সুন্নি মতবাদে বিশ্বাসী। এদিকে আহত অবস্থায় হাসপাতালে এখনও 15 জন চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে ডিএমসি কর্তৃপক্ষ। গত শুক্রবার গভীর রাতে পুরনো ঢাকার হোসেনি দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলায় ঘটনাস্থলে নিহত হয় একজন। সে ঘটনায় বোমার স্প্রিন্টারে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি হন 55 বছর বয়সী জামাল উদ্দিন। ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার সকালে মারা যান লালবাগের এই বাসিন্দা। এখন তার স্বজনদের চাওয়া অভিযুক্তদের সঠিক বিচার। এই কয়টা দিনে চোখ মিলা চায় না আমার ভাই, অনেক টাকার ওষুধপত্র লাগাইলাম তো আমার ভাই কিছু। এই ধরনের ঘটনা না ঘটুক ভবিষ্যতে, যাকে ওইখানে যদি এরকম কিছু হয় জানে ওই সরকারের তরফ থেকে জানি ওরকম ভাবে সোচ দেওয়া হয় জানি ওইখানে ওই ধরনের ঘটনা না ঘটে। নিহত জামাল উদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানায়। এদিকে হোসেনি দালানের এই ঘটনায় এখনো ঢাকা মেডিকেলে কাতরাচ্ছেন আরো 15 জন। তাদের চাওয়া দেশের শান্তি, কোনো বোমা হামলা নয়। আমার ফ্যামিলি 5 জন লোক আহত, 2-3 জন খুবই গুরুত্ব আর 2 জন একটু সুস্থ মোটামুটি দিকে। নিজেকে আড়াল করার জন্য দৌড় দেই। দৌড় দেওয়ার সময় পিছন থেকে আবার মারে। ভয়াবহ একটা দৃশ্য ভাই। 2টা জায়গায় এফেক্টেড হই আমি, একটা পায়ে আর একটা তলপেটে। আমরা এইসব বোমা হামলা চাই না বাংলাদেশে, আমরা শান্তি চাই। কারণ বোমার যে যন্ত্রণা, যে কষ্ট
সেই বুঝতে পারে, মানে যার গায়ে আঘাত লাগে। সর্বমোট আমরা ৭৬ জনকে চিকিৎসা দিয়েছি। তার মধ্যে সেদিন রাত থেকে একটা পেশেন্ট বেশ খারাপ ছিল, সকালে 9টার সময় এক্সপায়ার করেছে। 15 জনের মধ্যে আরো 3 জনের অ্যাকচুয়ালি আমরা অপারেশন করেছি। তো 3টা অপারেশনই সাকসেসফুল হয়েছে। 12 জন, এর মধ্যে একজনকে ডিসচার্জ করা হয়েছে আর 11 জন আউট অফ ডেঞ্জার। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আশুরা উদযাপন নির্বিঘ্ন করতে এবছর পুরানো ঢাকার হোসেনি দালান এলাকায় নিরাপত্তামূলক নানা ব্যবস্থা নেওয়া হলেও সম্পূর্ণ অরক্ষিত ছিল ইমামবাড়ার উত্তর পশ্চিম পাশের বিশাল একটি অংশ। আর এই সুযোগে নিরাপত্তা বলয়কে বুড়ো আঙুল দেখিয়ে বোমা হামলা করে অনায়াসেই পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি স্বীকার করে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা বলছেন, অপেক্ষাকৃত নির্জন ওই এলাকা থেকে হামলার আশঙ্কাটি মাথায় ছিল না তাদের। তবে বিচলিত না হয়ে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। পুরান ঢাকার হোসেনি দালান শিয়া সম্প্রদায়ের ধর্মীয় পবিত্র স্থান। মূল ফটক দিয়ে 3 বিঘা আয়তনের বিশাল এলাকায় প্রবেশকালে ডান হাতে চোখে পড়ে কবরস্থান। লোহার বেষ্টনী দিয়ে আলাদা করা এই জায়গা থেকেই গত শুক্রবার মধ্যরাতে চালানো হয় বোমা হামলা। তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে যে বোমাগুলো নিক্ষেপ করা হয়েছিল তার পিনগুলো পাওয়া গিয়েছিল এই কবরস্থানের ওই কোণাটিতে। পুলিশ বলছে ওই কোণাটিতে বোমা নিক্ষেপের পর অপরাধীরা ধীরে ধীরে এই অংশ দিয়ে এগিয়ে আসে এবং এখানে আসার পর এই গাছে পা রেখে তারা এই দেওয়াল টপকিয়ে পালিয়ে যায় এবং তার প্রমাণ হিসেবে তারা বলছে এখানে অপরাধীর পায়ের ছাপ এবং এই ভাঙা জিআই পাইপ। তবে পুলিশ যা কিছু দাবি করছে তার পুরোটা আসলে কল্পনা নির্ভর, কারণ এই এলাকার অন্যান্য অংশ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হলেও এই অংশ ছিল সিসিটিভি ক্যামেরার বাইরে। এখানেই শেষ নয়, আশুরা অনুষ্ঠান চলাকালে কবরস্থান ও এর প্রাচীর পরবর্তী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো নজরদারি দেখেননি বলে জানিয়েছেন এলাকার লোকজন। ওই গেটের বাইরে, ওই দিক থেকে দালানের এই পাশে, ওই পাশে ছাদের উপরে কেউ ছিল না। পুলিশ আগে যেভাবে দেয় 12 মাস ওইভাবে আসলো, যে সময় গন্ডগোলটা সৃষ্টি হয় ওই টাইমে যেন পুলিশের গাড়ি প্রায় অনেক আইলো। এলাকাবাসীর এই অভিযোগ পুরোপুরি না মানলেও নিজেদের ত্রুটি স্বীকার করে নিয়েছেন আশুরা আয়োজনের নিরাপত্তার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা। একটা গোরস্থান, ধর্মীয় পবিত্র স্থান, সেখানে সিসি ক্যামেরা লাগাবো, জিনিসটা স্বাভাবিক মনে হয় না আর কি। তো স্বাভাবিক মানে অস্বাভাবিক জিনিসটাই কেন যেন স্বাভাবিক হয়ে গেল আর কি। এদিকে নিরাপত্তা প্রশ্নে প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে না নিয়ে সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সতর্ক হবার পরামর্শ এই অপরাধ বিজ্ঞানীর। বর্তমানে যে ধরনের হামলা হচ্ছে, এই ধরনের হামলা তো আগে হয় নাই। গ্রেনেড ব্যবহৃত হচ্ছে, প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। সুতরাং যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত, এই বিষয়গুলো রিভিউ করে তাদের কোথায় কোথায় ল্যাপসেস রয়েছে, কোথায় কোথায় ত্রুটি রয়েছে, কোথায় কোথায় তাদেরকে অ্যাড্রেস করতে হবে, কোথায় কোথায় তাদেরকে শক্তিশালী করতে হবে, সেটা খুবই দরকার। অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদও দিয়েছেন তিনি। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। তৃতীয় দিনেও শুরু হয়নি পশুর নদীতে ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো উদ্ধারে অভিযান। বিআরডব্লিউটি এর রিপোর্টের অপেক্ষায় মালিক পক্ষ। এবং জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে অনুশীলন করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম দিনে ব্যাটিং ও ফিল্ডিংয়ে ঝালিয়ে নিলেন নিজেদের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। রাজধানীর ঘরোয়া হোটেলের কিশোর কর্মচারী রিয়াদ হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে হোটেল মালিক সোহেল সম্পৃক্ত। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে এ বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। ওয়ারি জোনের উপপুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছেন, সোহেল যেন পালিয়ে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য দেশের সব স্থলবন্দর ও বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। পুরান ঢাকার স্বামীবাগ মিতালি স্কুলের পাশের একটি 7 তলা নির্মাণাধীন ভবনের 2য় তলায় রিয়াদকে গুলি করে হত্যা করা হয়। সিসিটিভির ফুটেজে দেখা যায় রাত 12টা 44 মিনিটে সোহেল ও তার সহযোগীরা রিয়াদুলকে নিয়ে একটি পাজেরো জিপে করে ওই ভবনে আসেন। এ সময় সোহেলের হাতে একটি লাঠি দেখা যায়, কোমরে দেখা যায় সিলভার কালারের একটি পিস্তল। দেখা যায় হতভাগ্য রিয়াদুল অন্যদের সঙ্গে হেঁটেই ভবনে ঢুকছে। 2য় তলার সিসিটিভির ফুটেজে মেলে রিয়াদুলকে নিয়ে ঘরোয়া হোটেলের মালিক আরিফুর রহমান সোহেলের সদল বলে রিয়াদুলের ঘরে ঢোকার দৃশ্য। সিসিটিভির ফুটেজে আরো দেখা যায় রাত 1টা 7 মিনিটের দিকে রিয়াদুলকে কোলে তুলে নিয়ে নিচে নামছেন সোহেল ও তার সহযোগীরা। পরে রিয়াদকে সোহেলের জিপে তুলে মিতালি স্কুলের সামনে রাস্তা দিয়ে ওই এলাকা ত্যাগ করে খুনিরা।
পুলিশ বলছে সোহেলই রিয়াদুলকে গুলি করে। ঘটনা ধামাচাপা দিতে তিনি শিশু রিয়াদুলের ছিনতাইকারীদের গুলিতে নিহত হওয়ার গল্প ফাঁদেন। যে জায়গাটিতে ঘটনাটি ঘটেছে, গুলির ঘটনা, ওখানে সিসি ক্যামেরার কোনো ফুটেজ আমরা পাইনি, তবে ওখানে একাধিক সাক্ষী ছিল যারা চাক্ষুষ ঘটনাটি দেখেছে। এদের সবারই বক্তব্য আমরা নিয়েছি, সবাই আমাদের হেফাজতে এখনো আছে। তাদের বক্তব্য ধারণ করে আমরা ঘটনার যে পিকচারটা পেয়েছি তাতে করে সোহেল যে কেবলমাত্র তুলে নিয়ে গেছে বিষয়টি এরকম না, এবং যে পিস্তলটি দিয়ে গুলি করা হয়েছে এটা সোহেল নিজেই গুলিটি করেছে। এই পুলিশ কর্মকর্তা আরো জানান, সোহেলের দেশ ত্যাগ ঠেকাতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এমবার্গো দিয়ে রেখেছি যাতে দেশ ত্যাগ করতে না পারে। আমরা পোর্টগুলোতে এমবার্গো দিয়ে রেখেছি এবং আমরা অভিযানের জন্য গত রাতেও আমরা অভিযান চালিয়েছি বেশ অনেকগুলো জায়গাতে, এবং কন্টিনিউয়াসলি আমাদের এই কার্যক্রমটা অব্যাহত আছে তাকে গ্রেফতার করার জন্য। 28 অক্টোবর মধ্যরাতে 16 বছর বয়সী রিয়াদকে হোটেলের এক সহকর্মীর মাত্র 2,500 টাকা মূল্যের মোবাইল ফোন সেট চুরির অভিযোগে গুলি করে হত্যা করা হয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে সিরিজ বোমা হামলা মামলায় 9 আসামির মধ্যে 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে খালাস পেয়েছেন মুফতি হান্নানের ভাই আনিসুল সহ 4 জন। 2005 সালে দেশব্যাপী সংগঠিত সিরিজ বোমা হামলার ঘটনার প্রায় 10 বছর পর আজ এই রায় দেন আদালত। সকালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক মমতাজ বেগমের আদালত এই রায় দেন। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্ত 5 আসামিকে 10,000 টাকা করে জরিমানাও করেছেন আদালত। 2005 সালে 17 আগস্ট দেশের 63 জেলায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এরই অংশ হিসেবে সেদিন গোপালগঞ্জের বিভিন্ন স্থানেও বোমা হামলার ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে গোপালগঞ্জ থানায় একটি মামলা করেন। পরবর্তীতে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হলে ঘটনার প্রায় 10 বছর পর আজ এই রায় দেয়া হয়। মোট আসামি 12 জন, তার ভিতরে 4 জনরে খালাস দিয়েছেন আর 5 জনরে 10 বছরের কনভিকশন দিয়েছেন, সশ্রম কারাদণ্ড প্রদান করছে। এই রায় আমার মনোভূত হয় নাই, তবে অত্র প্রসঙ্গে আমি মহামান্য হাইকোর্টের ডিএজি সাহেব আছেন, তার সাথে একটু কনসাল্ট করবো যে আমরা আপিলে যাব কি যাব না। মাননীয় আদালত যথাযথ সাক্ষী না থাকা সত্ত্বেও চাক্ষুষ সাক্ষী বা কিংবা কোরোবোর্ডের সাক্ষী অন্যান্য যেসব পেপারস না থাকা সত্ত্বেও মাননীয় আদালত আমাদের 5 জন আসামিকে সাজা দিয়েছেন। এটা আমরা অসন্তুষ্ট, এই কারণে আমরা একটু উচ্চ আদালতে যাব। সংসদের বিরুদ্ধে করা বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে 14 দলের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বিএনপি জামাতের চাইতো তারা আজকে জঘন্য ভাষায় পার্লামেন্টে আক্রমণ করেছেন। এই টিআইবির যারা মুখপাত্র, 5 জনের নির্বাচন না হলে তারা যেটা চেয়েছিল এটা অসাংবিধানিক সরকার চেয়েছিল, সেই স্বপ্ন পূরণ হয় নাই বলেই কি তাদের ক্ষোভ। পার্লামেন্ট আক্রমণ শুধু করে নাই, যে ভাষা তারা ব্যবহার করেছেন, এই জন্য তাদের ক্ষমা চাইতে হবে। না হলে এদের বিরুদ্ধে যেভাবে জনমত গড়ে তোলা দরকার, আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, 14 দল সেই ব্যবস্থা গ্রহণ করবে। এই টিআইবির অর্থ উৎস বের করতে হবে, এদের কারা পৃষ্ঠপোষক করে তাদের বের করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। কৃষকের কাছ থেকে আমন ধানের ক্রয় এবং খোলা বাজারে চাল ও আটার বিক্রয় মূল্য নির্ধারণ করা হবে আগামী 12 নভেম্বর। মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিবর্ধন কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ তথ্য জানান। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় খাদ্য ভবনে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত বৈঠক হয়। বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, বর্তমানে বাংলাদেশে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা রয়েছে 20 লাখ মেট্রিক টন। এসব খাদ্য গুদামে মজুদ আছে 16 লাখ মেট্রিক টন খাদ্য, যা গত বছরের চেয়ে 3 লাখ মেট্রিক টন বেশি। বর্তমানে চাল 24 টাকা, আটা 22 টাকা দরের বিক্রি হচ্ছে। তাতে করে আমাদের নতুন করে একটু বিবেচনা চিন্তা ভাবনা করতে হচ্ছে যে এটা কিভাবে আর একটু সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে, সাধারণ মানুষের কাছে আরো বেশি করে যাতে যায় সেই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে। 12 তারিখ আমরা আবার এই খাদ্য পরিকল্পনা পরিধারণ কমিটির সভা হবে। সেই সভায় আমরা আমনের মূল্য নির্ধারণ করব এবং ওএমএস এর যে প্রস্তাব আমরা আজকে আলাপ আলোচনা হয়েছে, ওএমএস এর চাল এবং আটার মূল্য নির্ধারণের ব্যাপারে নতুন করে
সেটাও সিদ্ধান্ত আমরা সেই 12 তারিখের সবাই আমরা সেই সিদ্ধান্ত নেব। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিদেশি নাগরিক হত্যাকারীদের বড় ভাইদের যে বড় ভাইরা মদদ দিচ্ছেন তাদের ধরতে হবে, তাহলেই এ ধরনের গুপ্ত হত্যা বন্ধ হবে। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বড় ভাইয়ের বড় ভাই যারা, অর্থাৎ কাইম কমিশনারকে যারা নির্দেশ দিয়েছে সেই বড় ভাইয়ের বড় ভাইদেরকে ধরতে হবে, অন্যথায় এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বন্ধ করা সম্ভবপর হবে না। মৌলবাদের মধ্যে আপনি মধ্যমণি হয়ে বসে থেকে যদি আপনি বলেন যে আমরা মৌলবাদকে লালন করি না, পোষণ করি না, তাহলে সেটা জাতির সাথে তামাশা করা ছাড়া আর কোনো কিছু নয়। এদিকে বিএনপিকে বহির্বিশ্বের সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত করার উদ্দেশ্যেই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে দলটির সম্পৃক্ততার নাটক সাজিয়েছে সরকার। বিকেলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আশা প্রকাশ করেন, অবসর নেয়ার পরেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির সঙ্গে থাকবেন শমশের মোবিদ চৌধুরী। বিএনপিকে সন্ত্রাসী দল হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রমাণ করা যায় না বলেই এই ধরনের একটা নাটক করা হয়েছে এবং করে বিএনপিকে অভিযুক্ত করে বিএনপি নেতাদেরকে সন্ত্রাসী বানানোর চেষ্টা চলছে। মানুষের রাজনীতি করার অধিকার আছে, না করারও তো অধিকার আছে, এটা তো না ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা আশা করব জাতির এই ক্রান্তি লগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি নিজেকে বিচ্ছিন্ন রাখবেন না, জাতীয়তাবাদী শক্তির সাথে তিনি নিশ্চয়ই একাত্মতা ঘোষণা করবেন। মংলার পশুর নদীতে 510 মেট্রিক টন কয়লা নিয়ে কার্গোডুবির তৃতীয় দিনেও শুরু হয়নি উদ্ধার তৎপরতা। এদিকে এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। মালিকপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে বিআইডব্লিউটিএ রিপোর্ট দিলেই কার্গোটি উদ্ধারে কাজ শুরু করবে তারা। এদিকে মংলা বন্দর চ্যানেলে হারবার মাস্টার মোহাম্মদ হাসান জানিয়েছেন, কার্গোটি ডুবে যাওয়ার কারণে চ্যানেলে অন্যান্য যান চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। মঙ্গলবার রাত 8টার দিকে নদীর জয়মণি ঘোল এলাকায় কার্গো জাহাজটি ডুবে যায়। এই ঘটনায় মালিকপক্ষের 2 জনকে আসামি করে মংলা থানায় পূর্ব বন বিভাগের স্টেশন কর্মকর্তা গাজী মতিউর রহমান একটি মামলা করেন। এছাড়া গতকালই কার্গোর মাস্টার বুলু কাজীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে 2014 সালের 9 ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস তেল বোঝাই একটি ট্যাঙ্কার জাহাজ ডুবে যায়। ঢাকার যানজট নিরসনে আন্ডারগ্রাউন্ড রেল লাইন নির্মাণে পরিকল্পনা ও অর্থের উৎস নির্ধারণের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলতি অর্থ বছরের 11তম একনেক সভা শেষে এক ব্রিফিংয়ে একথা জানান পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। একনেকের আজকের বৈঠকে 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 7টি নতুন ও একটি সংশোধিত প্রকল্প রয়েছে। উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দর পরিচালনায় অবকাঠামো উন্নয়ন এবং মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প। অনুমোদিত প্রকল্পগুলোর নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 4,222 কোটি 58 লাখ টাকা, আর প্রকল্প সহায়তা ধরা হয়েছে 2,145 কোটি টাকা। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন অর্থ খোঁজার জন্য এবং পরিকল্পনা তৈরি করার জন্য। তো আমাদের একটা তো স্টাডি লাগবে। সো নাও আমরা ভাবছি বিদেশি কাউকে আমরা ইনভলভ করব। ইভেন আমাদের পাশে প্রতিবেশী কলকাতা শহরও তাদেরও আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইন আছে, তাদের সাথে যোগাযোগ করব। তাদের সাথে আমাদের মিল আছে, অনেক মিল আছে। আমাদের সয়েল কম্প্যাকশন এবং আমাদের সাবসয়েল কন্ডিশন এবং আমাদের সি লেভেল থেকে আমাদের অবস্থান, তাদের সাথে অনেক মিল আছে। সুতরাং আমরা সেখানে তাদের সাথে মিল রেখেই সংগতিপূর্ণভাবেই আমরা এই প্রকল্পের হাতে নিব। নভেম্বরে ঢাকায় এবং জানুয়ারিতে চট্টগ্রামে সিএনজি অটোরিকশাকে মিটারের ভাড়ায় চলতে কড়াকড়ি আরোপ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইফাদ অটোস লিমিটেডের দেশে তৈরি এসি নন এসি বাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বক্তৃতা শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন এই গাড়ির উদ্বোধন করেন। রাজধানীর ধামরাইয়ে আগামী বছরের মাঝামাঝিতে এসি ও নন এসি বাসের বডি তৈরির কাজ শুরু করতে যাচ্ছে ইফাদ অটোস লিমিটেড।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদী পক্ষের 4 সাক্ষীকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এছাড়া নতুন করে আরও একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বেগম জিয়ার অনুপস্থিতিতেই বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে সকালে শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার এদিনের কার্যক্রম। সকাল থেকে দুপুর পর্যন্ত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 4 সাক্ষীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর আদালত 18 নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে 5ই নভেম্বর পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ $27 বিলিয়ন ছাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি বছর দফায় দফায় বেড়েছে বৈদেশিক মুদ্রার মজুদ। সবশেষ গত 17 আগস্ট রিজার্ভ $26 বিলিয়ন পৌঁছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বাড়লেও নগদ ডলারের সংকটে মুদ্রা বাজারে ডলারের দাম বাড়তির দিকে। বর্তমানে প্রতি ডলারের বিপরীতে গুনতে হচ্ছে প্রায় 81 টাকা। যুক্তরাষ্ট্র ও এর মিত্র বাহিনী রাশিয়ার সীমান্তে অতিরিক্ত 4000 সৈন্য মোতায়েন করার ঘোষণা দিয়েছে। বুধবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই ঘোষণার কথা জানানো হয়। তবে যুদ্ধ নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজেদের সামরিক বাহিনীর উপস্থিতির প্রমাণ দিতেই এই পরিকল্পনা করেছে তারা। এই পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়ায় 4টি ঘাঁটিতে 800 থেকে 1000 সৈন্য মোতায়েন করা হবে। এছাড়াও বাল্টিক অঞ্চলভুক্ত দেশগুলোকে 150 মার্কিন সেনা মোতায়েনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক বছরের মধ্যে এক সন্তান নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। বেইজিংয়ে 4 দিনব্যাপী বৈঠকের পর একথা জানায় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। 1979 সালে চীনে এই এক সন্তান নীতি চালু হয়েছিল। এই নীতির ফলে দেশটির জনসংখ্যা বাড়ার হার অনেকাংশে কমে গেছে, আর এতেই দেশটিতে বয়স্ক নাগরিকের সংখ্যা বেড়েছে। তাই এই নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কমিউনিস্ট পার্টি। এক সন্তান নীতির কারণে এ পর্যন্ত চীনে 400 মিলিয়ন শিশুর জন্ম রোধ করা হয়েছে। এক সন্তান নীতি চালুর পর থেকে যারাই এই নীতি অমান্য করেছে তাদেরকে জেল জরিমানা সহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খবর। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রাথমিক স্কোয়াডে 18 জন থাকলেও ব্যক্তিগত কারণে সাকিব ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রথম দিন অনুশীলনে অনুপস্থিত ছিলেন 6 ক্রিকেটার। প্রথম দিনের অনুশীলন ক্যাম্পে আকর্ষণের কেন্দ্রে ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিছুদিন আগে ডেঙ্গু থেকে ফেরা টাইগার অধিনায়ক অংশ নিয়েছেন সব ধরনের অনুশীলনে। প্রথম দিনই নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তামিম মুশফিকরা। ব্যস্ত ছিলেন ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিন ও নতুন সেন্সেশন মুস্তাফিজও। এছাড়াও ফিল্ডিংয়ে নিজেদের দুর্বলতা কাটাতে দীর্ঘদিন অনুশীলন করেন টাইগার স্কোয়াডের 11 ক্রিকেটার। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দল ছাড়লেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন। অপূরণীয় ক্ষতি মন্তব্য দলীয় নেতৃবৃন্দের। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা বেরিয়ে আসবেন, আশা আওয়ামী লীগের। তাভেলা হত্যাকাণ্ডের সন্দেহভাজন বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুম লন্ডনে। তদন্ত শেষে হত্যার মদতদাতার তথ্য প্রকাশ করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হোসেনি দালানে হামলায় আহত আরও একজনের মৃত্যু। হামলার আশঙ্কা থাকার পরও সম্পূর্ণ অরক্ষিত ছিল ভবনের একটি অংশ। অভিযোগ স্বীকার দায়িত্বরত পুলিশের। ঘরোয়া হোটেলের কিশোর কর্মচারীকে মালিক নিজেই গুলি করে হত্যা করেছে, প্রত্যক্ষদর্শীর জবানবন্দি। সিসিটিভির ফুটেজ দেখে সম্পৃক্ততা নিশ্চিত করল পুলিশ। এবং গোপালগঞ্জের সিরিজ বোমা হামলা মামলায় 5 জনকে 10 বছর করে কারাদণ্ড। মুফতি হান্নানের ভাইসহ 4 জন খালাস। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।